বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আপনাকে 15 দিনের ডেডলাইন দিল, আর আপনার দরজায় বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ এসে হাজির হলো। আপনি কি করবেন? ভয় পাবেন, নাকি তলে তলে দাবার চাল চালবেন? কি ইরানের সেই মাস্টার প্ল্যান যা আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে? ট্রাম্পের ওয়ার ক্লক বা যুদ্ধের ঘড়ি যখন টিকটিক করছে, তখন ইরান কিভাবে রাশিয়া আর ভারতের মিলান 2026 ড্রিলকে ব্যবহার করে নিজের পাল্লা ভারী করছে তা দেখলে আপনি অবাক হবেন। ট্রাম্পের 15 দিনের আলটিমেটাম। ঘটনাটা শুরু হয় 20 ফেব্রুয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক ঘোষণায় বলেন, ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য মাত্র 10 থেকে 15 দিন সময় দেওয়া হলো, না হলে পেন্টাগনের টেবিলে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার অপশন তৈরি আছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার্ড ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ট জিব্রাল্টার প্রণালী পার হয়ে ভূমধ্য সাগরে ঢুকে পড়েছে। অর্থাৎ ইরানের চারপাশে এখন আমেরিকার সবচেয়ে বড় ইয়ার আর্মাডা বা বিমান বহর মোতায়েন। ইরান কি একলা? একদমই নয়। ঠিক যখন আমেরিকা চাপ বাড়াচ্ছে, তখন ইরানের নেভি চিফ রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানে পৌঁছে গেলেন ভারতের বিশাখাপত্তনমে, যেখানে চলছে মিলান 2026 নেভাল ড্রিল। এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে 50টিরও বেশি দেশ অংশ নিয়েছে। ইরান এখানে কি করছে? রাশিয়ার সাথে হাত মেলানো। অ্যাডমিরাল ইরানি রাশিয়ার নেভি চিফ আলেকজান্ডার মোইসেয়েভের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। উদ্দেশ্য সমুদ্রের নীল জলে রাশিয়ার সরাসরি ব্যাকআপ নিশ্চিত করা। সৌদি আরবের সাথে সারপ্রাইজ মিটিং। সবচেয়ে বড় চমক ছিল সৌদি নেভি চিফ মোহাম্মদ বিন আব্দুর রহমান গ্রাব্বির সাথে বৈঠক। যে দুই দেশ চিরকাল শত্রু ছিল, তারা এখন সমুদ্রের নিরাপত্তা নিয়ে কথা বলছে। মিয়ানমারের সাথে সমন্বয়। এমনকি মিয়ানমারের সাথেও সম্পর্ক ঝালিয়ে নিচ্ছে তেহরান। অর্থাৎ ট্রাম্প যখন ইরানকে একা করার চেষ্টা করছেন, ইরান তখন পাবলিক রিয়াকশন ব্যবহার করে বিশ্বকে দেখাচ্ছে যে তারা একা নয়। রাশিয়া ও চীনের ত্রয়ী শক্তি। সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন মিলে ওমান উপসাগরে ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট 2026 মহড়া শেষ করেছে। ক্রেমলিন বলছে এটি রুটিন কাজ, কিন্তু টাইমিং দেখুন। যখনই আমেরিকা হামলার হুমকি দিচ্ছে, তখনই এই তিন দেশ একসাথে সমুদ্রে নামছে। এটি ওয়াশিংটনের জন্য একটি পরিষ্কার সিগন্যাল। ইরানে হাত দিলে রাশিয়া আর চীন চুপ করে বসে থাকবে না। কেন এই দাবার চাল? ইরানের কৌশল খুব পরিষ্কার। তারা জানে সরাসরি যুদ্ধে আমেরিকার সাথে জেতা কঠিন, তাই তারা ডিপ্লোম্যাটিক শিল্ড তৈরি করছে। তারা ভারতকে ব্যবহার করে বিশ্বের সামনে নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে। রাশিয়াকে পাশে রেখে আমেরিকাকে এটা বোঝাতে চাইছে যে এই যুদ্ধ শুরু হলে তা থার্ড ওয়ার্ল্ড ওয়ারে রূপ নিতে পারে। সৌদি আরবের সাথে বন্ধুত্ব করে তারা আমেরিকার আরব মিত্রদের নিউট্রাল বা নিরপেক্ষ রাখার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধের কেন্দ্রবিন্দু ইরান। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি এই অঞ্চলে পাঠাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের পথে। এটি যোগ দেবে আগে থেকেই আরব সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে। অর্থাৎ ইরানের খুব কাছেই থাকবে দুটি পূর্ণাঙ্গ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। প্রশ্ন হচ্ছে, কেন এখন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি ইরানের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। যদিও তিনি এটাও বলেছেন, তিনি আলোচনার পথ বন্ধ করতে চান না। তার ভাষায়, চুক্তি হলে ভালো, না হলে দ্বিতীয় ধাপ খুব কঠিন হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু এরপর আর কোনো নতুন বৈঠক হয়নি। এর মধ্যেই ইরানি কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোতে ঘুরে ঘুরে বার্তা আদান প্রদান করছেন। এই সামরিক মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। বিষয়টি শুধু একটি জাহাজ পাঠানো নয়, এটি বড় ধরনের সামরিক বার্তা। কারণ জেরাল্ড আর ফোর্ডকে গত অক্টোবরেই ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল, যেখানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এটি ব্যবহৃত হয়। সেখান থেকে এত দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন পরিস্থিতিকে খুব গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইরানও চুপ নেই। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, আঞ্চলিক জলসীমায় শত্রুপক্ষের সব নড়াচড়া তারা নজর রাখছেন।
তার দাবি, ইরানের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তিনি আরও বলেন, দেশের জাহাজ চলাচলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা নৌবাহিনীর অন্যতম অগ্রাধিকার। তার মতে, ইরানের নৌবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করছে এবং বিভিন্ন বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করছে, ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য এখনও গাজায় ইসরায়েল হামাস সংঘাতের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন করে ইরানকে ঘিরে সংঘাত শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে ইরান নিয়ে আলোচনা হয়। ইসরায়েল চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে আরও কঠোর শর্ত আরোপ করা হোক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন আরেকটি বিমানবাহী রণতরী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা বর্তমানে ভার্জিনিয়ার উপকূলে মহড়া শেষ করছে, সেটিও মোতায়েনের তালিকায় রয়েছে। যদিও এখনও চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন তিনি আরেকটি ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছেন। তার ভাষায়, আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে, আরেকটিও যেতে পারে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তির প্রদর্শন। পারস্য উপসাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজের গর্জন শোনা যেতে পারে। প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি ইরানকে আলোচনা টেবিলে আনবে, নাকি পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠবে? পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ছে। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ, অন্যদিকে ইরানের কড়া ভাষণ। প্রশ্ন হচ্ছে, এটা কি আরেকটি যুদ্ধের পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ভাষণ দিয়েছেন। তিনি সারা দেশে হওয়া গণসমাবেশের প্রশংসা করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আগের চেয়ে আরও শক্তিশালী, আরও শত্রুরা হতাশ। মার্কিন চাপকে তিনি উপহাস করেছেন এবং নতুন যুদ্ধের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তার বার্তা পরিষ্কার, ইরান ভয় পায় না। কিন্তু একই সময় আরেকটি ছবি দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর। যদিও আনুষ্ঠানিক নির্দেশ এখনো দেয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রস্তুতি চলছে। ইতিমধ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলটিতে মোতায়েন আছে। আরেকটি ক্যারিবীয় যোগ হলে মার্কিন নৌ উপস্থিতি আরও শক্তিশালী হবে। এখন মূল প্রশ্ন, কেন এই শক্তির প্রদর্শন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তা খুবই নাজুক অবস্থায়। সামান্য ভুল হিসাব পুরো প্রক্রিয়া ভেঙে দিতে পারে। এই প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আপোষ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন, যদি আলোচনা শুধু পারমাণবিক কর্মসূচির বাইরে গিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিস্তৃত করা হয়, তাহলে নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, অঞ্চলটি আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। এমনকি সংঘাত হলেও সরকার পরিবর্তন হবে, এই ধারণাও তিনি নাকচ করেছেন। তার মতে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকবে। একটি গুরুত্বপূর্ণ তথ্যও তিনি জানিয়েছেন, জুন মাসের যুদ্ধের সময় এক রাতে মার্কিন রাজনীতিক মার্কো রুবিও তুরস্ককে ফোন করে সতর্ক করেছিলেন, কয়েক ঘন্টার মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে। সেই সময় ওমানে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু বৈঠকে বসেছিল আমেরিকানরা আর হামলা চালিয়েছিল ইসরায়েল। এই ঘটনায় দেখায় কত দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধান চায়, কিন্তু যদি চুক্তি না হয় তাহলে আরেকটি বিকল্প টেবিলে আছে, অর্থাৎ সামরিক পদক্ষেপ পুরোপুরি বাতিল হয়নি। তার স্পষ্ট কথা, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটাই মূল লক্ষ্য। ইরানও নিজের লাল দাগ টেনে দিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হলে তার জবাব হবে চূর্ণকারী। তারা বলছে, ইসরায়েলের কোনো পদক্ষেপ মার্কিন সমন্বয় ছাড়া সম্ভব নয়, তাই আক্রমণ হলে জবাবও হবে বড় এবং অনুতাপজনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তার মতে, ইরানকে নিয়ে আলোচনার কিছু নীতিমালা থাকা উচিত, যা শুধু ইসরায়েলের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য জরুরি। মধ্যপ্রাচ্যের মানচিত্র নীরবে বদলে যাচ্ছে।
আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি ছোট ঘাঁটি আল তানফ। যুক্তরাষ্ট্র হঠাৎ করে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। সিরিয়া, ইরাক ও জর্ডানের সংযোগস্থলে অবস্থিত এই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। এখন সেখানে আর কোনো মার্কিন সেনা নেই। সরঞ্জাম গুটিয়ে নেওয়া হয়েছে, কনভয় বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যাখ্যা বলছে এটি কূটনৈতিক সমন্বয়ের অংশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। সিরিয়া নাকি আবার আইএস বিরোধী জোটে যুক্ত হয়েছে। কাগজে কলমে সবকিছু সহযোগিতার গল্প, কিন্তু বাস্তবতা কি এত সরল? এই প্রত্যাহার ঘটেছে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় আসতে পারে। আর আল তানফ কোনো সাধারণ ঘাঁটি ছিল না। 2016 সালে স্থাপিত এই ঘাঁটি ছিল M2 মহাসড়কের পাশে, যা বাগদাদকে দামেস্কের সঙ্গে যুক্ত করে। এটি ছিল আইএস বিরোধী অভিযান পরিচালনার কেন্দ্র, সিরীয় বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ স্থল এবং ইরানের আঞ্চলিক প্রভাবের বিপরীতে একটি মার্কিন প্রতীকী অবস্থান। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি কৌশলগত পুনর্বিন্যাস নাকি চাপের মুখে পিছু হটা? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 15 দিন ধরে চুপিসালে সরঞ্জাম সরানো হচ্ছিল। কোনো নাটকীয় ঘোষণা হয়নি। ধীরে ধীরে ঘাঁটি খালি হয়েছে। এখন মার্কিন সেনারা জর্ডানে সরে গেছে এবং সেখান থেকেই সমন্বয় করছে। এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব একাধিক শক্তির ভারসাম্য সামলাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। একই সময়ে খবর এসেছে হাজার হাজার আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতিও বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য আরও কড়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকীতে হাজারো মানুষের সামনে বলেছেন ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্ট করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত কাঠামোর বাইরে আলোচনার বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক জোট নিয়ে আলোচনা তারা মানবে না। তিনি আরও বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং যে কোনো যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র যেন শর্ত চাপিয়ে দিতে না চায়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র শর্ত চাপিয়ে দিতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন ইরান শান্তি চায়, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে আগ্রাসন হলে জবাবও দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত এক বছরে উত্তেজনা অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাল্টা হুমকিও এসেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনা দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে মার্কিন ঘাঁটি খালি হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক সম্পদ এখনো অঞ্চলে সক্রিয়। ইরানও বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত, তবে চাপে নতি স্বীকার করবে না। তাহলে আসল প্রশ্ন কি? আল তানফ থেকে সরে আসা কি বড় সংঘাত এড়ানোর চেষ্টা, নাকি এটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাস যেখানে যুক্তরাষ্ট্র দৃশ্যমান উপস্থিতি কমিয়ে প্রভাব বজায় রাখতে চায়? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। 11 ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার, সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না।
জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন, পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলার সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা, অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র 8টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তিচালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে, তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের 11টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 1 ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মহাকাশ এখন শুধু বিজ্ঞান বা গবেষণার জায়গা নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত শক্তির নতুন মঞ্চ। ঠিক এমন সময়েই ইরান তাদের মহাকাশ কর্মসূচিতে বড় অগ্রগতির ঘোষণা দিল। আর সেই ঘোষণা এসেছে স্টার্লিং বিতর্কের নতুন খবর প্রকাশের মাত্র কয়েকদিনের মাথায়। খবর অনুযায়ী ইরান তাদের প্রথম দেশীয় রাডার ইমেজিং নজরদারি স্যাটেলাইট তৈরি করেছে। এটি দূর অনুধাবন বা রিমোট সেন্সিং সক্ষমতায় একটি নতুন মাইলফলক। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়া প্রেস টিভিকে দেয়া বক্তব্যে এই অগ্রগতির কথা জানান। ইরান বলছে, তারা রাডার ইমেজিং স্যাটেলাইটের 2টি সংস্করণ তৈরি ও নকশা করেছে, রেড 1 এবং রেড 2। রেড 1 স্যাটেলাইটে ব্যবহার করা হবে সিনথেটিক অ্যাপারচার রাডার, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি নির্ভুলতায় উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারবে। সালারিয়া জানিয়েছেন, প্রথম স্যাটেলাইটটি এখন সংযোজন পর্যায়ে রয়েছে এবং উন্মোচনের আগে চূড়ান্ত কারিগরি পরীক্ষা চলছে। অন্যদিকে রেড 2 স্যাটেলাইট আরও বেশি নির্ভুলতার জন্য তৈরি হচ্ছে। এর ইমেজিং নির্ভুলতা প্রতি পিক্সেলে 20 মিটারেরও কম হবে। ইরানের মহাকাশ গবেষণা প্রধান বলেন, আমরা বর্তমানে 2 শ্রেণীর রাডার ইমেজিং স্যাটেলাইট রেড 1 এবং রেড 2 নকশাও তৈরি করছি। রেড 1 স্যাটেলাইটে সিনথেটিক অ্যাপারচার রাডার রয়েছে, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি রেজলিউশনে উচ্চমানের ছবি তৈরি করতে পারবে। রেড 2 স্যাটেলাইট, যার ইমেজিং নির্ভুলতা 20 মিটারেরও বেশি, ইরানিয়ান স্পেস রিসার্চ সেন্টার তৈরি করছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি প্রদর্শিত হবে। অর্থাৎ শুধু অপটিক্যাল ক্যামেরার উপর নির্ভর না করে এখন ইরান সব ধরনের আবহাওয়ায় নজরদারির সক্ষমতা অর্জন করতে চাইছে। বছরের পর বছর নিষেধাজ্ঞার চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে নিচ্ছে। নতুন নতুন ইমেজিং ও গবেষণা স্যাটেলাইট তৈরি করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা এবং রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম দাবি করছে, স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে সক্ষম দেশগুলোর মধ্যে ইরান এখন বিশ্বের শীর্ষ 10 দেশের একটি। 13 ফেব্রুয়ারি ইরান তাদের প্রথম ভূস্থির কক্ষপথের স্যাটেলাইট জামজাম 1 সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে স্টারলিংক সিস্টেম এবং ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সংযোগ নিয়ে নতুন তথ্য প্রকাশ হয়েছে। 12 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভের চূড়ান্ত পর্যায়ে স্টারলিংক টার্মিনাল ইরানে পাচার করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রায় ৬,০০০ স্টারলিং টার্মিনাল ইরানে পাচার করা হয়, যাতে বিক্ষোভকারীরা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টারলিং সংযোগ বন্ধের উদ্যোগ নেয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রায় ৪০,০০০ স্টারলিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়। একই প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন প্রায় ৭,০০০ স্টারলিং টার্মিনাল স্টেট ডিপার্টমেন্ট কিনেছিল, ফলে বিষয়টি আরও কূটনৈতিক মাত্রা পায়। প্রতিবেদনে আরও বলা হয়, স্টারলিং সরবরাহের বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবে তিনি পরিকল্পনাটি অনুমোদন করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টারলিং সংযোগ বন্ধের চেষ্টা করে এবং দাবি ওঠে প্রায় ৪০,০০০ স্টারলিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? নতুন স্যাটেলাইট ছবিগুলো সেই প্রশ্নকেই আবার সামনে এনেছে। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি দেখিয়েছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর KC-135 আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি বেড়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওয়েবসাইট দাবি করেছে 15 জুন থেকে যুক্তরাষ্ট্র আটলান্টিক পেরিয়ে ব্যাপক হারে KC-135 ও KC-46 ট্যাঙ্কার মোতায়েন করেছে। তাদের মতে, আল উদেদ ঘাঁটিতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়া আসলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহ সক্ষমতার বড় পুনর্বিন্যাসের অংশ। প্রতিবেদন বলছে, নতুন KC-46 কর্মসূচিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখনও পুরনো KC-135 ট্যাঙ্কারের ওপরই বেশি নির্ভর করছে। KC-46-এ রিমোট ভিশন সিস্টেমের ত্রুটি, রিফুয়েলিং বুমের সমস্যা এবং জ্বালানি লিকের ইতিহাস রয়েছে। এসব কারণে অতীতে ক্রয় প্রক্রিয়া স্থগিত করতে হয়েছিল। এর মিশন সক্ষমতার হারও কম। ট্যাঙ্কার বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করেছে। কাতারের আল উদেদ এবং জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এই প্রস্তুতির দুটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কিছু মিডিয়া রিপোর্ট বলছে, চীনা স্যাটেলাইট ছবি প্রকাশের উদ্দেশ্য হতে পারে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় শক্তিশালী করা এবং পাল্টা আঘাতের প্রস্তুতিতে সহায়তা করা। চীনা স্যাটেলাইট ছবি আরও দেখিয়েছে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মুওয়াফাক আল সালতি ঘাঁটিতে এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ওয়াশিংটন যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায়, তাহলে এই ঘাঁটি সামনের সারির প্রধান অপারেশন কেন্দ্র হতে পারে। একটি কৌশলগত বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, এই স্যাটেলাইট ছবি প্রকাশের সময়ে পারস্য উপসাগরের কাছে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের অপ্রমাণিত খবরও সামনে আসে। প্রশ্ন উঠছে, চীন কি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে দিতে প্রস্তুত? প্রতিবেদন বলছে, জর্ডানে 3rd মোতায়েনের তথ্য ইরান নিজের নজরদারি থেকে পেয়েছে, নাকি চীন জানিয়েছে, নাকি বাণিজ্যিক স্যাটেলাইট ছবি থেকেই জেনেছে তা পরিষ্কার নয়। তবে এই ছবি প্রকাশে ইঙ্গিত থাকতে পারে যে বেইজিং ওয়াশিংটন ও তার মিত্রদের বার্তা দিতে চাইছে তারা ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে পারে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে, কক্ষপথ ভিত্তিক নজরদারির উন্নতির ফলে এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল স্থল মোতায়েনও অনেকাংশে প্রকাশ্য দৃশ্যমান। যদিও কখনো কখনো স্যাটেলাইট জ্যামিংয়ের মতো চরম পদক্ষেপ নেওয়া হয়, তবুও বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি এবং সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফলে জর্ডানে একটি ব্যাটারি পাঠানো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে খবর আছে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে একটি টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে টাইপ 052D ডেস্ট্রয়ার এবং লিয়াওয়াং-1 নামের মহাকাশ ট্র্যাকিং ও নজরদারি জাহাজ। লিয়াওয়াং-1 সাধারণ জাহাজ নয়, এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, স্যাটেলাইট কার্যক্রম ও নৌ চলাচল দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে পারে। টাইপ 055-কে বিশ্বের অন্যতম সক্ষম ডেস্ট্রয়ার ধরা হয়। এই সমন্বয় একটি শক্তিশালী গোয়েন্দা প্যাকেজ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, যদি চীনা জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ চলাচলের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে, সেই তথ্য ইরানের কাছে গেলে সম্ভাব্য হামলায় চমক কমে যাবে। ইরান আরও কার্যকর পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে পারবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ?
কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে। এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন, তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়, প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন। ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার, আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতারাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্র মানে নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটি এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি। বিশেষ করে চীনে যে তেল যায় সেটিই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো, চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে।
এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে তাদের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমে সীমা টানুন। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন ছড়িয়ে পড়ছে কাবুল থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা পর্যন্ত। তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু ভাষার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা যুদ্ধ চায় না, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কিন্তু যদি ইরান আক্রান্ত হয় তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্যের মধ্যে সংহতি ও সহযোগিতা দেখাবে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি রাজনৈতিক অবস্থান। তালেবান আরও দাবি করেছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত যে 12 দিনের সংঘাত হয়েছিল সেখানে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাদের মতে ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং ভবিষ্যতেও তারা নিজেদের রক্ষা করতে পারবে। এই সমর্থন এমন সময় এলো যখন ইরানের আঞ্চলিক মিত্ররা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক মহড়া জোরদার করেছে। ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইরানের ওপর হামলা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। লেবাননেও হিজবুল্লাহ নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে, ইরানই তাদের প্রতিরোধ আন্দোলনের প্রধান ভরসা। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা করে তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বহু দেশের মাটিতে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বার্তা, আমরা জানি কোথায় আঘাত করব। ইরানের কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। সেখানে জর্ডানের মুওয়াফাক সাউতি বিমান ঘাঁটি এর বিস্তারিত চিত্র দেখানো হয়। ভিডিওতে রানওয়ে, বিমান পার্কিং এলাকা, কৌশলগত স্থাপনা সবকিছু জুম করে দেখানো হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু প্রতীকী নয়, এটি একটি সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা জানি কোথায় আঘাত করতে হবে। খবরে বলা হয়েছে ওই ঘাঁটিতে রয়েছে F-15 যুদ্ধ বিমান, F-35A স্টেলথ ফাইটার, A-10C আক্রমণ বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য EA-18G গ্রাউলার। পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলে চীনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই ঘাঁটির অবস্থানও গুরুত্বপূর্ণ। এটি ইরাক, সিরিয়া, ইসরায়েল ও সৌদি আরবের কাছাকাছি, অর্থাৎ আঞ্চলিক সামরিক অভিযানের জন্য এটি একটি বড় কেন্দ্র। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে ইরান কাতারের আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই ঘটনার পর থেকেই ইরান বলে আসছে, তাদের ওপর হামলা হলে তারা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এখন সেই হুমকি আবার সামনে আসছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, একটি ভুল বোঝাবুঝি, এসব থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাবুল থেকে বৈরুত পর্যন্ত এক ধরনের জোট তৈরি হয়েছে। সবাই সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু সবাই প্রস্তুতির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে মার্জিন ফর মিসক্যালকুলেশন, মানে ভুল সিদ্ধান্তের সুযোগ খুবই কম। মধ্যপ্রাচ্য ও ইউরোপের আকাশে এখন মনোযোগের এক বিরামহীন খেলা চলছে। বিমানের নাম, অবস্থান ও উদ্দেশ্য ঘিরে নানা জল্পনা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে সব দিক থেকে চাপ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে। বিবিসি ভেরিফাই এর ট্র্যাকিং তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিমান ইউরোপ থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে গতি নিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের RAF মিলটন হল বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 6টি KC-135 রিফুয়েলার বা জ্বালানি প্রদানকারী বিমান ছাড়তে দেখা গেছে, যা দক্ষিণ পশ্চিম দিকে ফ্রান্স ও ভূমধ্যসাগর হয়ে এগিয়ে যাচ্ছে, সম্ভবত সেখানে মোতায়েন হবার জন্য। এর পিছনে সাধারণ সামরিক মহড়া নয়, কন্টিনজেন্সি প্ল্যান বা যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কিছু রিপোর্টে দেখা গেছে ইউরোপের বিভিন্ন বিমান ঘাঁটিতে অন্যান্য জেট ও লজিস্টিক বিমানও নড়াচড়া করছে, যা ইরান নির্ভর পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। কেন এমন ঘটছে? সামরিক প্রস্তুতি কি শুধুই ডিটারেন্স? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থাপনাকে শুধু একদিনের ছোটখাটো ব্যস্ততা বলা যাবে না। এটা গভীর ও দীর্ঘমেয়াদে পরিকল্পিত উপস্থিতি। মার্কিন বাহিনী ইতোমধ্যে সামুদ্রিক রণতরী, বিমান ঘাঁটি ও ট্যাঙ্কার বিমানগুলোকে এমনভাবে সাজাচ্ছে যেন একটা স্থায়ী কার্যক্রম চালানোর সক্ষমতা রাখা যায়। এটা শুধু বল দেখানো নয়, এটা এমন অবস্থান তৈরি করা যাতে যে কোনো মুহূর্তে আক্রমণ করা ও প্রতিরোধ করার বিকল্প উভয়ই সম্ভব হয়। আরও বড় চিত্র, বিমানবাহী রণতরী থেকে থার্ড পর্যন্ত পূর্ব মধ্যপ্রাচ্যের লড়াকু ব্যবস্থার ভিত্তি এখন অনেকটাই বিভিন্ন ধাপে তৈরি। ওয়াশিংটন ইতোমধ্যেই অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ বিমানাধার, যুদ্ধ জাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে চলেছে। এমন প্রেক্ষাপটে KC-135 এর মতো রিফুয়েলার বিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যুদ্ধজেট ও গোল্ডলি বিমানগুলোকে বড় দূরত্বে পৌঁছতে সাহায্য করে এবং অপারেশন চালিয়ে যেতে সময় দীর্ঘ কভারেজ দেয়। এর মানে সামরিক প্রস্তুতি শুধু ছবির মতো নয়, এটি দীর্ঘ সময় ধরে চালাতে সক্ষম পরিকল্পনার অংশ। USS আব্রাহাম লিঙ্কন কোথায়? একা কেবল রিফুয়েলার বিমানই নয়, USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার রিয়ার উইং এর অবস্থান নিয়েও নজরদারি চলছে। সন্ধানকারীরা জানিয়েছে, এই বিমানবাহী রণতরী এখন ওমান উপসাগরে প্রায় 140 থেকে 240 কিলোমিটার দূরে অবস্থান করছিল, অর্থাৎ ইরানের উপকূলে সহজেই পৌঁছানোর অবস্থানে। রণতরীটির রিয়ার উইং ইরানের উপরে ফ্লাইট এরিয়া পরিচালনা, বোমা হামলা, গোয়েন্দা নজরদারি কিংবা প্রতিরোধ ক্ষমতা প্রয়োগে ব্যবহার করা যাবে। ইউরোপ থেকে সামরিক বিমানের সরাসরি গতি দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র কেবল নজরদারি বা প্রশিক্ষণ নয়, বরং মিডল ইস্ট এর দিকে সরাসরি প্রস্তুতি নিচ্ছে। রিফুয়েলার বিমানের উপস্থিতি মানে দীর্ঘ সময় যুদ্ধ জেট ও বোমারু জাহাজগুলোকে সক্রিয় রাখা সহজ হবে। ইরানের মতো দেশটিকে লক্ষ্য করে এই ধরনের ব্যবস্থা তৈরির লক্ষ্য দমন নয়, এক প্রকার স্ট্রাইক কন্টিনজেন্সি বা আক্রমণের পরিকল্পনার রেডি মুড হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী দুই দেশ একসাথে থাকলেও ইরানকে কি সত্যিই সহজে হারানো সম্ভব? প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করি, কাগজে কলমে শক্তির তুলনা করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে। আধুনিক যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবই আছে। কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, কৌশল আর ভৌগোলিক বাস্তবতাও বড় ফ্যাক্টর। ইরান কেন হার্ড টার্গেট? ইরান বিশাল আয়তনের দেশ, পাহাড়ি এলাকা, মরুভূমি, জটিল ভূগোল, যা আক্রমণকারী বাহিনীর জন্য দুঃস্বপ্ন। 2003 সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও আমেরিকার সামনে উদাহরণ হয়ে আছে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইসরায়েল 2025 সালের জুনের সংঘাতে আকাশে আধিপত্য দেখাতে পেরেছিল। ইরানের পুরনো এয়ারফোর্স বড় ধাক্কা খেয়েছিল, তবুও শাসন ব্যবস্থা ভাঙেনি, ক্ষমতার কাঠামো টিকে গেছে। কারণ ইরান বহু বছর ধরে তাদের সামরিক নেটওয়ার্কে রিডান্ড্যান্সি তৈরি করেছে, অর্থাৎ একজন কমান্ডার মারা গেলে আরেকজন দায়িত্ব নেয়, এক ঘাঁটি ধ্বংস হলে আরেকটি সক্রিয় হয়। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় অস্ত্র। স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এখান দিয়ে যায়। ইরান বারবার হুমকি দিয়েছে, তাদের অস্তিত্বের ওপর আঘাত এলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। যদি তা হয়, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই বিপদে পড়বে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক সুনামিও ডেকে আনতে পারে। ইরানের মিসাইল দেয়াল।
বড় প্রশ্ন, ইরানের আসল শক্তি কোথায়? উত্তর, মিসাইল ও ড্রোন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন ইরানের হাতে। তাদের কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার হাজার হাজার মিসাইল রয়েছে। উদাহরণ হিসেবে শাহাব 3 প্রায় 1000 কিলোমিটার পাল্লা, সেজ্জিল 2000 কিলোমিটার পর্যন্ত, ফাতা 1 হাইপারসনিক দাবি। এছাড়া হাজার হাজার শাহেদ ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। এই ড্রোন ও মিসাইল একসাথে ছোড়া হলে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এই পাল্লার মধ্যে। ইরানি নৌকৌশল। ইরানি নৌবাহিনী আমেরিকার মতো ব্লু ওয়াটার নৌবাহিনী নয়, বরং উপকূলীয় গেরিলা কৌশলেই জোর। ছোট দ্রুতগামী নৌকা, মাইন পাতা, সাবমেরিন, এসব দিয়ে তারা বড় জাহাজকে হয়রান করতে পারে। সংকীর্ণ সমুদ্রপথে সংখ্যাই হয়ে ওঠে শক্তি। ট্রাম্প ফ্যাক্টর। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সঠিক চুক্তি দিলে আক্রমণ হবে না। একই সঙ্গে অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েনের কথাও জানিয়েছেন। অর্থাৎ চাপ ও আলোচনা দুটো পথই খোলা রাখা হয়েছে। কিন্তু এখানে বড় ঝুঁকি আছে। যদি যুদ্ধ শুরু হয়, ইরান সরাসরি ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। তাদের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ফলে সংঘাত সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইসরায়েল 60 দিনের একটি আলটিমেটাম দিয়েছে। শর্ত একটাই, এই সময়ের মধ্যে হামাসকে নিরস্ত্র হতে হবে, না হলে গাজায় আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু হামাস স্পষ্ট ভাষায় সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। ঘটনার শুরু জেরুজালেমে এক সম্মেলনে। সেখানে ইসরায়েলি মন্ত্রিপরিষদের সচিব ইয়োসি ফুক্স বলেন, যদি 60 দিনের মধ্যে হামাস অস্ত্র না ছাড়ে, তাহলে ইসরায়েল আবার অভিযান শুরু করবে। তিনি আরও দাবি করেন, এই 2 মাস সময় দেওয়ার অনুরোধ নাকি যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেই এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফুক্স বলেন, আমরা সেই অনুরোধকে সম্মান করছি, কিন্তু এখানেই গল্পের মুখ। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। মারদাউই আরও বলেন, হামাসের কাছে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা সময়সীমা পৌঁছায়নি। তার ভাষায়, নেতানিয়াহু বা গণমাধ্যমে দেয়া এসব বক্তব্য নিছক হুমকি। চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 60 দিনের সময়সীমা ঠিক কবে থেকে শুরু হবে সেটাও স্পষ্ট নয়। ফুক্স ইঙ্গিত দিয়েছেন, এটি 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস বৈঠকের দিন থেকে শুরু হতে পারে। তবে এটাও নিশ্চিত করে বলা হয়নি। ফুক্স বলেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব। যদি কাজ করে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে অভিযান সম্পন্ন করতে হবে। এদিকে জানুয়ারির মাঝামাঝি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে। কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন ইসরায়েল গাজা দখল করে রাখবে, ততদিন তারা অস্ত্র ছাড়বে না। এই অবস্থান নতুন নয়। এর আগে বিদেশে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল পরিষ্কার, দখলদার শক্তির অধীনে থাকা জনগণের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া মানে তাদেরকে সহজ শিকার বানিয়ে দেয়া। এখন আসেন মানবিক দিকটায়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর 600-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1520 বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, গাজায় খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয় উপকরণ প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। প্রায় 20 লাখ মানুষের এই ভূখণ্ডে এখন 15 লাখ মানুষ বাস্তুচ্যুত। তারা তীব্র মানবিক সংকটের মধ্যে বেঁচে আছেন। এখন বড় প্রশ্ন, এই 60 দিনের আলটিমেটাম কি সত্যি নতুন কোনো সমাধানের পথ খুলবে, নাকি এটি আরেকটি চাপের কৌশল? হামাসের অবস্থান স্পষ্ট, অস্ত্র ত্যাগ না। ইসরায়েলের অবস্থানও কঠোর, নিরস্ত্রীকরণ না হলে অভিযান। ফলে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। সামনে হয়তো আলোচনা এগোবে, অথবা আবারও গাজার আকাশে ধোঁয়া উঠবে।
মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ধরনের অদৃশ্য চাপা শব্দ। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে উত্তাপ বাড়ছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র একাধিক বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওই অঞ্চলে। বিশাল দানবের মতো সমুদ্রে ভাসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। দূর থেকে দেখলে মনে হবে ভাসমান একটি শহর, 4টি ফুটবল মাঠের সমান লম্বা। উপর দিয়ে যুদ্ধ বিমান ওঠানামা করছে, নিচে হাজারো নাবিকের ব্যস্ততা। এই দৃশ্য অনেকের কাছে শক্তির প্রতীক, কিন্তু শক্তিরও ভয় আছে। বিশ্লেষকেরা বলছেন এই উত্তেজনার আড়ালে আরো বড় একটি সমীকরণ তৈরি হচ্ছে, সেটি চীনকে ঘিরে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনকে চীন একটি লাইভ ল্যাবরেটরি হিসেবে দেখছে। মানে নিজেরা সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্যের যুদ্ধের প্রস্তুতি দেখে শিখছে। চীনের হাতে আছে DF-26 ধরনের ক্ষেপণাস্ত্র, যাকে অনেকে ক্যারিয়ার কিলার বলে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে বলে দাবি করা হয়। আধুনিক মিসাইল প্রযুক্তির যুগে তাই বিমানবাহী রণতরী আর অজেয় নেই, এই কথাই এখন শোনা যাচ্ছে। পেন্টাগনের সাম্প্রতিক কিছু বক্তব্যে উদ্বেগের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে চীনের উপকূল ঘেঁষে যুদ্ধে জড়ালেই যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে, এমন আশঙ্কা স্বীকার করা হয়েছে। প্রযুক্তি, মিসাইল নেটওয়ার্ক, নজরদারি সব মিলিয়ে চীন এখন ভিন্ন এক বাস্তবতা। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে চীন। অর্থাৎ সমুদ্রে ভাসমান মার্কিন রণতরীগুলোর অবস্থান নির্ভুলভাবে ধরতে সহায়তা দেওয়া হচ্ছে। যদি তা সত্যি হয়, তাহলে ব্যাপারটা শুধু ইরান যুক্তরাষ্ট্র বিরোধ নয়, এর ভেতরে আরো বড় খেলা আছে। চীন বহু বছর ধরে একটি কৌশল তৈরি করেছে, যাকে অনেকে A2 বা AD বা অ্যান্টি অ্যাক্সেস কৌশল বলে। এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো অঞ্চল, যেমন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর, সেখানে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান শক্তিকে ঢুকতে না দেয়া অথবা ঢুকলেও কার্যকর হতে না দেয়া। এই কৌশলের মধ্যে আছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করা, সরাসরি মিসাইল হামলা তো আছে। অর্থাৎ শুধু আঘাত নয়, প্রতিপক্ষের চোখ কান বন্ধ করে দেয়া, এটাও পরিকল্পনার অংশ। ভাবুন, সমুদ্রে বিশাল এক রণতরী ভাসছে, কিন্তু হঠাৎ তার রাডার বিভ্রান্ত, যোগাযোগ লাইন দুর্বল, আকাশে শত্রু কোথায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শক্তিশালী জাহাজও অসহায় হয়ে পড়তে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনা চীনের জন্য এক ধরনের পরীক্ষাগার হয়ে উঠেছে। নিজেরা ঝুঁকি না নিয়েই তারা মার্কিন বাহিনীর চলাফেরা, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিক্রিয়ার ধরন সব পর্যবেক্ষণ করতে পারছে। ভবিষ্যতে যদি তাইওয়ানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়, তখন এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, চীন হয়তো এখন থেকেই হিসাব কষছে কিভাবে স্যাটেলাইট, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয়ে মার্কিন রণতরীর প্রতিরক্ষা দুর্বল করা যায়। একটা বড় ঝড় আসার আগে বাতাস থমথমে হয়ে থাকে, চারদিকে অদ্ভুত নীরবতা। মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সমুদ্রেও এখন তেমন নীরব উত্তেজনা। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে দূরে দাঁড়িয়ে চীন, নীরব হিসেবি পর্যবেক্ষক। জেনেভার আকাশে কূটনীতির নরম আলো। কথার টেবিলে বসেছিল 3 শক্তি, যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়া। লক্ষ্য, ইরান সংকটের সুরাহা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের ইতি। কিন্তু ইতিহাস কি কখনো এত সহজে বাঁক নেয়? আলোচনা শেষ হতেই অন্য এক মঞ্চে শুরু হলো শক্তির মহড়া। ওমান সাগরের নীল জলে গর্জে উঠছে যৌথ নৌ অভিযান। তেহরান ও মস্কো একসঙ্গে নামছে সমুদ্রের দাবার ছকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া। ইরানের সংবাদ মাধ্যমের ঘোষণা, কূটনীতির পরপরই কামানের শব্দ। এর আগে হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। সেটি ছিল স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি চ্যালেঞ্জহীন নয়। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদলু জানালেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে যৌথ মহড়া হবে। কেন এই মহড়া? তেহরান ও মস্কোর ভাষ্য, সমুদ্র নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর সমন্বয় বৃদ্ধি। কিন্তু প্রশ্ন জাগে, এ কি কেবল নিরাপত্তা, নাকি এটি এক নীরব কূটনৈতিক জবাব? মহড়ার সময় নিরাপত্তার কারণে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই সরু জলপথ দিয়ে পৃথিবীর বিপুল জ্বালানি পরিবহন হয়। বিশ্ববাজারের শিরায় রক্ত সঞ্চালনের মতোই এই পথ। একে বন্ধ করা মানে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থমকে দেয়া।
জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। প্রথম দফা হয়েছিল মাস্কাটে। পরমাণু ইস্যু বহুদিনের। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতে সেই আলোচনা থেমে যায়। তখন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ক্ষত শুকোয়নি এখনো। আর ঠিক এই সময়ে তেহরানের মসনদ থেকে উচ্চারিত হলো বজ্রনীনা। আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বললেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যেখান থেকে আর সেরে ওঠা যাবে না। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন। সম্প্রতি উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সমুদ্রের বুকে যেন ভাসমান দুর্গ। এই দৃশ্য যেন দুই স্রোতের সংঘর্ষ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধজাহাজের ছায়া। একদিকে কূটনীতির হাসি, অন্যদিকে মহড়ার গর্জন। এই ঘটনা প্রবাহ কেবল সামরিক নয়, শক্তির মনস্তাত্ত্বিক খেলা। জেনেভার আলোচনার পরপরই যৌথ মহড়া শুরু করা মানে বিশ্বকে বার্তা দেয়া, আমরা কথা বলি কিন্তু প্রস্তুতিও রাখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা চাপে, ইরান নিষেধাজ্ঞা আর হুমকির বৃত্তে। দুই দেশের এই সমুদ্র সংলাপ আসলে ভূ রাজনীতির নতুন সমীকরণ। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী, ওমান সাগর কৌশলগত সোপান, পারস্য উপসাগর শক্তির প্রদর্শন ক্ষেত্র। এই 3 জলের মিলন বিন্দুতে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, জেনেভার আলোচনার কালি শুকানোর আগে কেন এই গর্জন?